আমদানি কমায় গ্যাস সংকটে শিল্প কারখানা ও সিএনজি স্টেশন উন্নতি হতে সময় লাগবে 2 সপ্তাহেরও বেশি। আয়কর নথিতে মতিউরের মাত্র 20 কোটি টাকা সম্পদের তথ্য, তদন্তে সিআইসি ও দুদক। সংকট না থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে আলু পেঁয়াজ, বাড়তি ডিম সবজির দামও, বাজারে ভোগান্তিতে ক্রেতা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি 1 মাস ধরে অচল। তাই এলএনজি আমদানি কমায় শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলো চরম গ্যাস সংকটে। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে চাহিদার তুলনায় তারা 25 থেকে 30% কম গ্যাস পাচ্ছে। পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে 2 সপ্তাহেরও বেশি। ঘূর্ণিঝড় রেমালে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, যার সংস্কার কাজ চলছে সিঙ্গাপুরে। সচল আরেক টার্মিনাল থেকে দৈনিক মিলছে 500 থেকে 550 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ কমায় গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা, ডেমরা, মদনগঞ্জ, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট প্রকট। কারখানা পুরোদমে সচল রাখতে দরকার 10 থেকে 15 পিএসআই গ্যাসের চাপ। গাজীপুর, মাওনা, রূপগঞ্জ, 2500, নারায়ণগঞ্জ, ফতুল্লা, সাভারের অনেক ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রেশার কোথায় 0, কোথায় 2, 3 নেমে আসে। দিনের বেলা, রাতে হয়তো কিছুটা থাকে। শুধু শিল্প উৎপাদনই নয়, রাজধানী ও আশেপাশের এলাকায় সিএনজি স্টেশনেও দিনের বেশিরভাগ সময় মিলছে না গ্যাস। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অটো চালক সবাই পড়েছেন ভোগান্তিতে। ঈদের পর থেকে সমস্যা, গ্যাস নাই, গেলে দাওয়াই দেয় সিকিউরিটিরা, গ্যাস নাই। যার রাতের বেলা এসেও কামা নাই, আবার 1-150 গাড়ি সিরিয়ালতে 1-2 ঘন্টা সময় লাগে। ঢুকলে হয়তো 100 টাকা 150 টাকার গ্যাস ঢোকে। সকালবেলা হইলেই গ্যাস চলে যায়, সকাল হলে, এছাড়া সারাদিনে গ্যাস আসার কোনো সম্ভাবনা নেই। কয়েক স্টেশন ঘুরে এইখানে লাস্ট আসছে গেছে, কারণ আর গ্যাসও নাই, কোথাও যাওয়ার মতো সুযোগ নেই। স্বাভাবিক সময়ে 1000 MMCF এলএনজি ও দেশীয় সহ প্রায় 3100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তিতাস বিতরণ করে 1800 থেকে 1900 ঘনফুট গ্যাস। কর্ণফুলি আছে, ওখানে বাখরাবাদ আছে, তারা তো ওইদিকে কোনো গ্যাস খুব কম, চিটাং তো গ্যাস নাই। তো ওই গ্যাসটা কিন্তু ওদের মোটামুটি 300 থেকে 400 মিলিয়ন গ্যাস ওদের লাগে। এই হিসাবে যে 500 মিলিয়ন গ্যাস কাট হয়েছে, আমার মোটামুটি 400 মিলিয়ন আমার কাছ থেকে চলে গেছে, মানে আমার কাট হয়ে গেছে। আমার গ্রাহকরা খুবই উদ্বিগ্ন। খালাসের সক্ষমতা কমায় স্পট বা খোলা বাজারের এলএনজি আমদানি আপাতত বন্ধ আছে। পেট্রোবাংলা জানায় জুলাই মাসের মাঝামাঝি সামিটের টার্মিনালটি সংস্কার শেষে দেশে ফিরবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাগজে কলমে মাত্র 20 কোটি টাকার সম্পদের মালিক এনবিআরের আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে নগদ টাকা 13 কোটি। কোনো কোম্পানিতে নাকি মালিকানা নেই। মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে, অথচ সরেজমিন অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র। এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি ও দুদক। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন, শেয়ার বাজার থেকে মুনাফা করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সবশেষ আয়কর নথিতে শেয়ার বাজারে 82 লাখ টাকা বিনিয়োগের তথ্য দিয়েছেন। নগদ আছে 12 কোটি 97 লাখ টাকা। এছাড়া 50 লাখ টাকার এফডিআর, 3 কোটি টাকার অকৃষি সম্পত্তি এবং একটি মৎস্য খামারকে 50 লাখ টাকা ঋণ দেয়া আছে মতিউরের। সরেজমিন অনুসন্ধানে মিলেছে ঠিক তার উল্টো চিত্র। নরসিংদী ও গাজীপুরে পাওয়া গেছে তার বড় 2টি রিসোর্ট। ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলেছে প্রাসাদের মতো বাড়ি। পরিবার মিলে চলেন বিলাসবহুল গাড়িতে, আছে কয়েকটি শিল্প কারখানা। কিন্তু এসবের কিছুই নেই আয়কর নথিতে, সেখানে শুধুই হাস্যকর তথ্য। বড় অনেকগুলো ঘটনার একটি, সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক যদি আমরা পরিণতি দেখি এবং তদন্তটা যদি খুবই স্বচ্ছভাবে হয়, সেইটা একটা বড় উদাহরণ তৈরি করবেন। এদিকে মতিউরের এক স্ত্রী ও কন্যা আয়করের সম্পদ দেখিয়েছেন 52 কোটি টাকা। এসবের বাইরেও অনেক সম্পদ নিয়ে আলোচনায় এই পরিবার, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এজন্য এনবিআরের কাছে নথি চেয়েছে সংস্থাটি। পাশাপাশি মতিউর পরিবারের সম্পদ যাচাইয়ে
গোয়েন্দা সংস্থা সিআইসিকে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি এটা প্রক্রিয়া হয় এবং এটার মধ্যে যদি দীর্ঘসূত্রিতা না থাকে, সেইটা হলো সবচেয়ে সবার কাম্য থাকবে। কারণ দ্রুত যদি এই প্রক্রিয়াগুলো শেষ না হয় তাহলে আমাদের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আলোচনায় আসার পর গা ঢাকা দেন মতিউর। 23 জুন তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে সংযুক্ত করে সরকার। কর্মকর্তারা জানান, মতিউর কর্মস্থলে যোগ দেননি, বাহক দিয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু বিধিসম্মত না হওয়ায় কার্যকর হয়নি। টেলিফোন করেও মতিউরকে না পাওয়ায় তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, 60 দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে মতিউরকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন গঠন, আইনের পরিবর্তন সহ নানা পদক্ষেপেও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না। এ অবস্থায় ন্যায় প্যানেল নিয়োগ জরুরি বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এটি বাস্তবায়ন হলে তথ্য পাওয়ার সাথে সাথেই লিখিত অভিযোগ দায়েরের আগেই ব্যবস্থা নেওয়া শুরু করা যাবে। এর পাশাপাশি সরকারি চাকরির বিধিমালা কঠোর করার পরামর্শও অনেকের। মাস দুয়েক ধরে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে তোলপাড় দেশ জুড়ে। এরপর আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়েও প্রশ্ন ওঠে। কোরবানির ঈদের আগে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অস্বাভাবিক সম্পদ নিয়েও শুরু হয় আলোচনা। সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতি 5 বছর পরপর সম্পদের তথ্য জমা দেওয়ার কথা কর্মকর্তাদের। তবে আয়কর রিটার্নে তথ্য দেয়া হয়েছে বলে বেশিরভাগই দায়িত্ব এড়িয়ে যান। আর এখানেই বড় গলদ দেখছেন আইনজীবীরা। যে আমার তো ইনকাম ট্যাক্সে সবকিছু দেওয়াই আছে, ইট রিয়েলি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমি একটা দুর্নীতি করি, আমি একটা ইয়াবা ব্যবসা করি, আমি সেটার টাকা দিয়ে একটা 24 তলা বিল্ডিং বানাই এবং সব ট্যাক্স আমি ডাবল দিয়ে রাখি। একটা ফ্লোরের জন্য আমি 3টা হেডে ট্যাক্স দিই, বাট ডাজ ইট মিন যে আমার সোর্সটা ইলিগাল? নিয়মিত সম্পদের হিসেব দেওয়ার বিধান কার্যকর করা কিংবা আইন সংশোধন করে নতুন পদ্ধতির পরামর্শ দিয়েছেন অনেক আইনজীবী। যখন আপনি পিএলআরে যাচ্ছেন তখন আপনি তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে যাচ্ছেন। ওই হ্যান্ডসাম অ্যামাউন্ট নেওয়ার আগ মুহূর্তে ও যদি গভর্নমেন্টের ভিজিলেন্স টিম দেখেন যে উনি কত টাকার প্রপার্টি আছে, সন্দেহজনক হয়, তাইলে তো বোঝা যাচ্ছে উনি সৎভাবে বা অসৎভাবে নিচ্ছে। এবং যদি মনে করে অসৎভাবে নিচ্ছে, তাহলে পিএলআর হিসেবে যে টাকাটা পাবে ওই টাকাটা সে আটকে দিতে পারবে। কর্মকর্তাদের দুর্নীতি ঠেকাতে এতদিনেও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ অনেক বিশ্লেষক। এমন বাস্তবতায় ন্যায়পাল নিয়োগের তাগিদ তাদের। তার এখতিয়ারের মধ্যে রয়ে গেছে যে কোনো সরকারি প্রতিষ্ঠান যদি কোনো রকমের অনৈতিক কাজ করে, বেআইনি কাজ করে, আইনের লঙ্ঘন করে, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন করতে পারেন এবং সেটা তার বিবেচনা নিয়ে সেটা তদন্তের ব্যবস্থা করতে পারবেন। দুদক তখনই কাজ করে যখন তার কাছে কোনো একটা তথ্য বা অভিযোগ যায়। ন্যায়পালের কিন্তু ক্ষমতা আরো অনেক বিস্তৃত, অনেক বেশি, তাকে কিছু অপেক্ষা করতে হবে না। 1998 সালে ন্যায়পাল নিয়োগে উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তবে শেষ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই অর্থ যোগ হয়। এতে রিজার্ভ বেড়ে এখন $27 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, বৃহস্পতিবার আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ পাওয়ায় রিজার্ভের পরিমাণও বেড়েছে। গত সোমবার বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তির ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফ এর ঋণের প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ পেয়েছিল বাংলাদেশ। আর ডিসেম্বরে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির $68 কোটি 10 লাখ। তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের ফলে সব মিলিয়ে আইএমএফ এর কাছ থেকে $231 কোটি পাওয়া গেছে। ঋণের বাকি প্রায় $239 কোটি আরও 4 কিস্তিতে পাওয়া যাবে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আলু, পেঁয়াজের দাম। সংকট না থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে। বাড়তি ডিম ও সবজির দামও বাজার করতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কোরবানির ঈদের পর পণ্যের চাহিদা বাড়ায় বাড়তি দাম আদায়ের অভিযোগ রয়েছে, তবে বিক্রেতাদেরও রয়েছে নানা অজুহাত। রাজধানীর বাজারগুলোতে আলুর কোনো সংকট নেই। আড়ত থেকে খুচরা দোকান সবখানেই সরবরাহ রয়েছে যথেষ্ট, কিন্তু অহেতুক দাম গুনতে হচ্ছে বেশি। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। ঈদের আগে যা ছিল 55 টাকা। টিসিবির হিসাবে মাত্র এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় 5% পর্যন্ত। যদিও বাড়তি দামের জন্য নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মানুষের আয় বাড়ে নাই, কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে।
নিম্নবিত্তি যারা আছে বা মধ্যবিত্তি যারা আছে এদের বাজার করাটা বা বাজার করে এদের জীবনযাপন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আসলে নাগালে বাইরে চলে যাচ্ছে, আসলে তদারকি ওইভাবে কেউ করতেছে না। আলুর পাশাপাশি পেঁয়াজের দামেও নেই স্বস্তি। ঈদের পর কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়, আর ডিমের দাম এখনো চড়া। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে 160 থেকে 165 টাকায়। দেশে থেকে ঈদ করে টাকা পয়সা শর্ট আছে, অনেক বেতন পাইছে না, কিছু বেতন কিছু পাইবার পরে তো দামও ঠিক না। মূল্য তালিকা না থাকায় কারওয়ান বাজারের এক মুদি দোকানিকে 3000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারে কারসাজি রোধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় সংস্থাটি। আজকে একটা প্রতিষ্ঠানকে আমরা এই মূল্য তালিকার জন্য যেটা বললেন যে অবহেলাজনিত কারণে আমরা 3000 টাকা একজনকে জরিমানা করেছি, এটা কিন্তু আমাদের রেগুলার কাজ। বাজার মনিটরিং করা সারা বাংলাদেশেই করে এবং আজকেও কিন্তু 4টা টিম বের হয়েছে। অতএব এটা কিন্তু কোনো বাজারই এটার আওতা বহির্ভূত না। কোরবানি ঈদের পর চাহিদা বেড়েছে সবজির, এই সুযোগে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বেগুন, করলা, টমেটোর জন্য গুনতে হচ্ছে 100 টাকারও বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ালটন বিশ্বমানের হাইটেক পণ্য উৎপাদন করছে বলে জানিয়েছেন ঢাকায় কর্মরত জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন রুলফ জেনস্কি। বৃহস্পতিবার গাজীপুরে ওয়ালটনের হাইটেক পার্ক পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এছাড়া ইউরোপের বাজারে ওয়ালটন পণ্য সম্প্রসারণে জার্মানি সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির রেয়ার কুলড মডুলার ইনভার্টার চিলার এসি নতুন একটি মডেল উদ্বোধন করেন জার্মানির রাষ্ট্রদূত, যা হোটেল, হাসপাতাল, বিমানবন্দর, থিয়েটার সহ বিভিন্ন বড় স্থাপনায় ব্যবহারের উপযোগী হবে। রাজশাহী ও চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়েছে রসুন ও আদার দাম। দেশজুড়েই দাম বেড়েছে ডিম, আলু, পেঁয়াজ, সবজি ও কাঁচামরিচের। গরু ও মুরগির মাংসের বাজার স্থিতিশীল আছে। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে 180 টাকার আদা বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। রসুনের দাম 240 টাকা। চট্টগ্রামে আদা রসুনের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দাম। আদা 300, রসুন 220 ও পেঁয়াজ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার তো কোনো নিয়ন্ত্রণই করছে না, সাধারণ লোকের কষ্ট ভোগান্তি হচ্ছে। আমাদের ইনকাম সোর্স বাড়ছে না, আমাদের বাড়ছে খালি সবজির দাম, জিনিসপত্রের দাম। বরিশালে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বেগুন 120, বরবটি 100, করলা 80 এবং পটল 40 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170, সোনালী 290 এবং গরুর মাংসের কেজি 750 টাকা। এই গরমে অনেক মুরগি মানুষের মারা গেছে, যার কারণে এই এক রকমের ডিমের দামটা বাড়তি। চাউলে যে টাকা না লাগে তার চেয়ে এখন কাঁচা বাজারে তার ডাবল টাকা লাগতেছে। খুলনায় কাঁচামরিচ কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। 5 টাকা বেড়ে পেঁয়াজ ও আলুর দাম 90 ও 65 টাকা। সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। বগুড়ায় সবজির দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ 10 টাকা বেড়ে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে যেটা দেখবেন একদম, কালকে সেটা আবার বেড়ে যাবে, কমে না। 60 টাকা 70 টাকার নিচে কোনো তরি তরকারি নেই। বর্তমানে তরি তরকারি যেমন সংকট হয়ে যাচ্ছে। আজকে একটা উপকরণের দাম 10 টাকা যদি হয়, আগামীকাল সেটা দেখা যাচ্ছে 15 টাকা। তার মানে কি কেজি প্রতি 5 টাকা করে দিনের পর দিন বাড়তেছে। দেশের বিভিন্ন বাজারে মুরগি ও গরুর মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। হিমাগারে যে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, খুচরা বাজারে তার দাম 60 থেকে 65 টাকা। হিমাগারে আলু মজুত রেখে ইচ্ছে মতন বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ না থাকাকে দায়ী করছেন ক্রেতারা। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুমের শুরু থেকে দাম ছিল বেশি। গত বছর জমিতে 10 থেকে 12 টাকায় আলু বিক্রি হলেও এবার তা হয়েছে 28 থেকে 30 টাকায়। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম ও খরচ বেশি হয় দাম বেড়েছে বলে দাবি কৃষক ও হিমাগার মালিকদের। আলু একবার রোপণ করেছিল, পরবর্তীতে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার 38,950 হেক্টর জমিতে পাওয়া যায় 8 লাখ মেট্রিক টন আলু। জমিতে এসব আলু 20 থেকে 25 টাকা কেজিতে সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা।
মজুতের পর একই আলু এখন হিমাগার থেকে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকায়, আর খুচরা বাজারে তা ৬৫ টাকা। স্টিক বেচতেছে ৫৫, গুটি বেচতেছে ৬৫। এই জন্য আমাদের বেচা বিক্রি খুব কম। আলুর দাম কম থাকলে আমাদের যে লাভ, বেশি থাকলে আমাদের এই লাভ। সাধারণ ক্রেতারা আসে অনেক অভিযোগ করতেছে, কিন্তু আমাদের অভিযোগ করে তো আমাদের কিছু করতে পারতেছে না। নীলফামারীতে প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত, আর খুচরাতে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। একই অবস্থা পাবনা ও ঠাকুরগাঁয়ের বাজারে। ওখানে তো বিক্রি হয় ৪৭-৪৮, গাড়ি ভাড়া দিয়ে এখানে আনতেও ৪৯ আমরা বিক্রি করি। সিন্ডিকেট বলতে বাজারে চলতেছে, এরা স্টোরে মাল চাইলে স্টোরে মাল পাচ্ছি না, বেচার মতো লোক থাকে না, এই জন্য আলুর দামটা। আলু মজুতের বড় অংশই থাকে ব্যবসায়ীদের হাতে, আর বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন তারা, অভিযোগ ক্রেতাদের। তবে আলুর ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে কাজ করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আলুর বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয় সেজন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি, এবং আলুর যারা হিমাগারে যারা কাজ করেন তাদের যাতে হচ্ছে কোনো সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। সপ্তাহের ব্যবধানে বগুড়াতে প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা। এখনও বগুড়া সহ আশেপাশের ৮ জেলার ৪২টি হিমাগারে আলু মজুত আছে ৩,৩৪,০০০ মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে অবস্থান ছিল তৃতীয়। তালিকার শীর্ষে রয়েছে ভারত। অবস্থান ধরে রাখার পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিতের পরামর্শ মৎস্যবিজ্ঞানীদের। উন্মুক্ত জলাশয়ে কই, পুঁটি, ট্যাংরা সহ নানা প্রজাতির মাছ ধরতে ব্যস্ত আব্দুর রহমান। গেল ২-৩ বছরে উৎপাদন বাড়ায় তার মতো অনেকেই মাছ ধরে বিক্রি করছেন। এই বছর মাছ একটা বেশি হইছে, গোড়া মাছটা বেশি হয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO-র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ। মৎস্যবিজ্ঞানীরা বলছেন অবস্থান ধরে রাখতে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনের সরকারের নজরদারি বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে গুণগত মান। স্বাদুপানি মৎস্য উৎপাদনে আমরা এখন সারপ্লাস প্রোডাকশন আমাদের অনেকটুকু। এই সারপ্লাস প্রোডাকশনটাকে সেফ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারলে অতিরিক্ত মৎস্য আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। ইলিশের মতো সারা দেশে অন্যান্য মাছের প্রজনন মৌসুমে আপনার যাতে করে মানুষ ছোট মাছ ধরতে না পারে, মা মাছ বা পিতা মাছ অর্থাৎ যেগুলোকে আমরা ব্রড মাছ বলি সেগুলো যাতে ধ্বংস না করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে নতুন নতুন গবেষণা এবং জলাশয় সংস্কারের উদ্যোগে মাছের উৎপাদন বেড়েছে। মাছ চাষের জন্য যে ম্যানেজমেন্ট যে আর কি ইলিশ থেকে শুরু করে সামুদ্রিক মাছের ব্যান্ডিং পিরিয়ড বিভিন্ন ধরনের যে আছে এইসব কারণে তো মাছের উৎপাদন বাড়ছে। গত বছর দেশে মোট উৎপাদিত ৪৮ লাখ টন মাছের মধ্যে ৩২ লাখ টন চাষে, আর উন্মুক্ত জলাশয়ের মাছ ১৩ লাখ টন। বাকি মাছ আসে সামুদ্রিক উৎস থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের সংবাদে।